আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, গত ক্লাসে আমরা সংকরণের ফরম্যাট ওয়ানে ছিলাম। দুইটা করানো হয়েছিল, CCl4 আর BF3। CCl4 মিথেন, BF3। তো আজকে আমাদের ফরম্যাট ওয়ানের বাকি যেগুলো আছে সেগুলো শেষ হবে আশা করি। আমরা ছিলাম হলো ফরম্যাট ওয়ান। ফরম্যাট ওয়ান বলতে আমি বুঝাইছিলাম কি, যাদের এলপি ইলেকট্রন নেই, মানে যে সকল যৌগগুলোর এলপি ইলেকট্রন নেই তাদের সংকরণের বর্ণনা। যাদের এলপি ইলেকট্রন নেই তাদের গরু রচনা। সংকরণ মানেই গরু রচনা। আগেই বলছিলাম যে একটা গরু রচনার মতো বর্ণনা লিখতে হয় নিজের ভাষায়। তাহলে এই গরু রচনা আজকে আমরা শুরু করব PCl5 দিয়ে। বাকি ছিল, দেখো আমরা কোন কোনগুলো পড়ছি। আমরা মিথেন পড়ছি, এটা শেষ। CCl4 শেষ। BF3 শেষ। BF3 বলে দিচ্ছিলাম কিনা? BF3 বলছিলাম, যদি না বলে থাকো তো আজকে বলে দিব। মিথেন, CCl4, আর আজকে পড়বো হলো PCl5, আর তারপরে SF6, এরপরে আর কি আছে, ইথিন, CH2 আর ইথাইন, CH1 CH। এগুলো হলো আমাদের ফরম্যাট ওয়ান এর মধ্যে আছে। তো আমরা এই দুইটা শেষ করছি, আজকে শুরু করি PCl5 দিয়ে। এই BF3 কে আমি পড়াইছিলাম কিনা, বয়ফ্রেন্ড থ্রি হয়েছিল? বয়ফ্রেন্ড থ্রি কি শেষ করছিলাম দেখো তো গতদিন? যদি বয়ফ্রেন্ড থ্রি না হয়ে থাকে তাহলে আজকে বয়ফ্রেন্ড থ্রি শুরু করে দিব। ওকে, PCl5 দিয়ে শুরু করি। তাহলে এখন আমরা যাব হলো PCl5, এরপর SF6। তাহলে প্রশ্ন হলো যে PCl5 এর সংকরণ ব্যাখ্যা করো। এর সংকরণ বা গঠন ব্যাখ্যা করো, অরবিটাল স্ট্রাকচার ব্যাখ্যা করো, এভাবে বলতে পারি। প্রশ্নটা এটা। তাহলে প্রথম কাজ আমাদের কি? প্রথম কাজ আমরা বলছিলাম যে একটা রাফ অংশে দেখে নেওয়া যে এক্স্যাক্টলি এর কি সংকরণটা আছে। এটা আমরা বলছিলাম একটা রাফ অংশে দেখে নিতে হয়। তার PCl5 এর ফসফরাস গ্রুপ 15 এর মৌল, বাইরে কয়টা ইলেকট্রন থাকে? পাঁচটা ইলেকট্রন থাকে। এই পাঁচটার মধ্যে তিনটা যদি এরকম তুমি ক্লোরিনের সাথে শেয়ার দাও, তিনটা এরকম ক্লোরিনের সাথে শেয়ার দাও, তাহলে পাঁচটার মধ্যে তিনটা না, সবগুলোই ক্লোরিনের সাথে শেয়ার হবে, তিনটা নাই। পাঁচটায় যদি ক্লোরিনের সাথে আমরা শেয়ার দিই, তাহলে সিগমা প্লাস এলপি এখানে লিখলে সিগমা বন্ধন কয়টা হয়? পাঁচটা। লোন পেয়ার ইলেকট্রন জিরো। পাঁচ হলে sp3d। যেহেতু সংকরণ sp3d আর লোন পেয়ার ইলেকট্রন জিরো, জিরো যদি হয় তাহলে যাদের লোন পেয়ার ইলেকট্রন জিরো তাদের গরু রচনার একটা নির্দিষ্ট ফরম্যাটে শুরু করতে হয়। তা যেহেতু এখানে লোন পেয়ার ইলেকট্রন জিরো, তা আমরা অ্যান্সার এখান থেকে শুরু করলাম। লোন পেয়ার ইলেকট্রন জিরো হলে আমাদের শুরু করতে হয় সাধারণ অবস্থায় বা স্বাভাবিক অবস্থা দিয়ে। সাধারণ অবস্থায় ফসফরাস, ফসফরাস হলো 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz। উত্তেজিত করতে হবে। যাদের লোন পেয়ার নেই তাদের অবশ্যই উত্তেজিত করার প্রয়োজন পড়ে। উত্তেজিত অবস্থায় ফসফরাসের উপরে একটা স্টার চিহ্ন দিবা। এখানে এই 15 না লিখলেও চলবে, উপরে যেহেতু ফসফরাস 15 লেখা আছে, না লিখলেও চলবে। আচ্ছা, নিচে নিচে 1s2, 2s2, 2p6, 3s, নিচে নিচে যেন থাকে। 3px এর নিচে 3px, 3py এর নিচে 3py, 3pz এর নিচে 3pz। আর আছে কি দেখো, এখানে আমাদের 3D কিন্তু পুরাটাই ফাঁকা আছে। আচ্ছা, আমি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা ফিল আপ করে দিই। এই যে 2 6 দেখো, 10 আর 2 12, 13 14 15। উপরের লাইন কিন্তু আর একটু বাকি ছিল, 15। এখন দেখো, এগুলো তো আগে থেকে একটা করে ইলেকট্রন আছে 3pz পর্যন্ত। তাহলে এখন কি করবে? এই 3s থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 3d xy তে যাবে। কি করলো?
এই 3s এ দুইটা ইলেকট্রন ছিল, উত্তেজিত করলে 3s থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কোথায় যাবে, 3d xy তে যাবে। তাহলে এখন দেখো আমার সংকরণ করার জন্য দরকার কি, একটা এস, তিনটা পি আর একটা ডি। এর সংকরণটা হলো কি sp3d। তাহলে লাগবে কি আমার, একটা এস, তিনটা পি আর একটা ডি। তাহলে পেয়ে গেছি, দেখো এই যে একটা এস, তিনটা পি আছে, একটা ডি আছে, এইগুলো হলো সংকর অরবিটাল। তাহলে এখন লিখবা sp3d সংকরণ অবস্থায়, sp3d সংকরণ অবস্থায়। তাহলে 1s2, 2s2, 2p6, এইগুলো হলো আমার সংকর অরবিটাল। তাহলে 3 psi 1, 3 psi 2, 3 psi 3, 3 psi 4, 3 psi 5। দেখো প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। এই যে 3s এ একটা, 3px এ একটা, 3py একটা, 3pz এ একটা, 3dxy তে একটা। যেগুলো শঙ্কর অরবিটাল সেগুলোকে আমরা সাই দিয়েছি, চিহ্নিত করে আগেই বলছিলাম। তাহলে শঙ্কর অরবিটাল কয়টা হয়েছে দেখো, পাঁচটা, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন। এখন আমরা চিত্রটা আঁকবো। এখানে শঙ্কর অরবিটাল পাঁচটা, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, আর এই ইলেকট্রন গুলো কার সাথে যুক্ত হচ্ছে, ক্লোরিনের সাথে। তা ক্লোরিনের কোন অরবিটালটার সাথে যুক্ত হবে সেটার জন্য ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটাও আমাদের দেখাতে হবে। ক্লোরিন 17 যদি হয়, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, এই গেল 12, 13, 14, 15, 16, 17। অর্থাৎ ক্লোরিনের এই 3pz এ একটা ইলেকট্রন আছে। তাহলে এইটা আমাদের হলো সংকরণের জন্য উপযুক্ত, মানে এর একটা ইলেকট্রন আছে। এই যে ফসফরাসের একটা ইলেকট্রন গুলো কই, এই যে এইগুলো। আর ক্লোরিনের যে একক ইলেকট্রন, এই যে এটা, এই ক্লোরিনের ইলেকট্রনটা এটা। আর ফসফরাসের সংকরের ইলেকট্রন গুলো এই যে দেখো, একটা একটা করে ইলেকট্রন আছে এই যে সায়ের উপর। তাহলে এখন চিত্রটা আঁকি আমরা। দেখো এই ফসফরাসের পাঁচটা সংকর অরবিটাল আছে। কয়টা? পাঁচটা। এই পাঁচটা সংকর অরবিটালের মধ্যে তিনটা সংকর অরবিটাল কি করবে, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকবে। মোট পাঁচটা সংকর অরবিটালের মধ্যে তিনটা সংকর অরবিটাল একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকবে। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, ধরো এটা এরকম একটা ত্রিভুজ, আর এই জায়গাতে একটা পি আছে। একটা সংখ্যার অরবিটাল এ একটা আর একটা, এভাবে দিলেও দিতে পারি, এই পি। তো ওইরকম করে দিলে আবার একটু ঝামেলা আছে, এভাবেই দাও, না তো এটা বোঝানো সম্ভব হবে না। এরকম করেই দিই, এভাবে আঁকি। দেখো পিটা একটা ত্রিভুজ, এখানে পিটা দিলাম। তাহলে এই যে পি, এই পি এর তিনটা সংখ্যার অরবিটাল, এখানে একটা দিই, এখানে একটা দিই, এখানে একটা দিই। তাহলে এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে কি করলাম, প্রসারিত করলাম। ঠিক আছে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে। এই যে ওইটা কিন্তু এমনি চিত্র আঁকছি, মেন চিত্র এটা। তাহলে ফসফরাসের মোট পাঁচটা সংকর অরবিটালের মধ্যে আমি কি করতেছি, একটা সংকর অরবিটাল, একটা সংকর অরবিটাল, আর একটা সংকর অরবিটাল একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে প্রসারিত করলাম। মোট কয়টা সংকর অরবিটাল, পাঁচটা। পাঁচটার মধ্যে কয়টা দিছি, তিনটা দিছি কিন্তু। মোট পাঁচটার মধ্যে আমি আঁকছি কিন্তু তিনটা অনলি। মোট আছে পাঁচটা, দেখো 1, 2, 3, 4, 5, মোট পাঁচটা আছে, তার মধ্যে আমি তিনটা আঁকছি। এই তিনটা আঁকার কারণ হলো, এই তিনটার মধ্যবর্তী কোণটা হলো 120 ডিগ্রি। এই তিনটার মধ্যবর্তী কোণটা হলো 120 ডিগ্রি। কারণ কি, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে এরা প্রসারিত থাকছে বলে এই তিনটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এবার এখনো কয়টা সংকর অরবিটাল বাকি আছে, এখনো দুইটা বাকি আছে। তাহলে সেই দুইটা সংকর অরবিটাল কিভাবে থাকবে, এদের সাথে লম্ব বরাবর থাকবে, এ একটা আর এ একটা। তাহলে এখন দেখো আমার মোট পাঁচটা সংকর অরবিটাল হয়ে গেছে, যার মধ্যে তিনটা কি একটা শীর্ষবিন্দুর দিকে থাকে, আর বাকি দুইটা এদের সাথে এরকম লম্ব বরাবর। এই চিত্রটা কল্পনা করো, যে ফসফরাসের মোট পাঁচটা সংকর অরবিটাল, তার মধ্যে কি তিনটা সংকর অরবিটাল একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর দিকে, আর বাকি দুটি সংকর অরবিটাল ওদের সাথে লম্ব বরাবর অবস্থান নিচ্ছে। এদের মধ্যবর্তী কোণ, এই যে লম্বটার সাথে আগেরটার মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা কয়টা কোণ পাইলাম বলতো, দুই ধরনের কোণ পাইছি।
মোট 5টা সংকর অরবিটালের মধ্যে 3টা সংকর অরবিটাল একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর দিকে গেছে, এই কারণে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আর 2টা সংকর অরবিটাল তাদের সাথে লম্ব বরাবর অবস্থান নিছে, এই কারণে আগেরটার সাথে এই নতুন যে লম্বটা এর মধ্যবর্তী কোণটা দাঁড়াচ্ছে এখন 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন যে স্ট্রাকচারটা দাঁড়াইছে এই স্ট্রাকচারটা হলো এরকম যে ও ত্রিভুজ আকার দ্বিপিরামিড, উপরে ত্রিভুজ নিচে ত্রিভুজ। আমি চিত্রটা আরো পরে দেখাই দিব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। তাহলে এই যে প্রত্যেকটা শঙ্কর অরবিটাল, এই শঙ্কর অরবিটালে একটা করে করে ইলেকট্রন আছে এখানে। এই ইলেকট্রন গুলো এই ক্লোরিনের 3p-z অরবিটালের সাথে এখন কি করবে, মুখোমুখি অধিক্রমের ফলে 5টি PCl5 সিগমা বন্ধন, পিসিএল সিগমা বন্ধন গঠন করবে। তাহলে এই যে প্রত্যেকটা শঙ্কর অরবিটালের সাথে ক্লোরিনের 3p-z এর মুখোমুখি অধিক্রমণ হবে প্রত্যেকটার সাথে। ক্লোরিনের 3p-z এর, এখানে আমার জায়গা নাই বলে আমি এভাবে আঁকলাম, তোমরা কিন্তু নিচে স্পেস দিয়ে রাখো। এটা হলো আমাদের চিত্রটা। তাহলে এই চিত্র অনুযায়ী দেখো, আমি তোমাদের একটা ছবি দেখাই দিই, তারপর ব্যাখ্যাটা আমি নিজে ব্যাখ্যা করে বলে দিব। চিত্রটা খেয়াল করো। এটা হলো চিত্র আমার থেকে ভালো করে আঁকা, যারা ভালো আঁকতে পারো না তারা হলো এইভাবে আঁকতে পারবা। দেখো আমি যেভাবে বলছি যে মোট 5টা সংখ্যার অরবিটালের মধ্যে এই যে 3টা, এ একটা, এ একটা, আর এ একটা, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর দিকে এরা প্রসারিত থাকে। এদের মধ্যবর্তী কোণগুলোটা হলো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা, আর বাকি দুইটা এদের সাথে কিভাবে অবস্থান নেয়, এদের সাথে এরকম লম্ব বরাবর অবস্থান নেই, যে লম্ব বরাবর অবস্থান নিচ্ছে। এই ক্লোরিনের, এই ফসফরাসের 5টা সংকর অরবিটাল এটা। এই 5টা সংকর অরবিটালের মধ্যে 3টা সংকর অরবিটাল একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর দিকে, বাকি দুটি সংকর অরবিটাল এদের সাথে লম্ব বরাবর অবস্থান নেয়। এর চিত্রটা এরকম হয়। এই যে দেখো চিত্রটা এরকম, এই কোণটা হলো 120 ডিগ্রি, আর যেটা লম্ব বরাবর অবস্থান নিচ্ছে তার কোণটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, এর চিত- এটা কেমন ট্রাইগোনাল বাইপিরামিড বা ত্রিভুজাকার দ্বিপিরামিডের মতো স্ট্রাকচার তৈরি করে। বুঝতে পারছো কিনা? জিনিসটা যদি বুঝতে না পারো আমি আরো একটা ছবি দেখাইতে পারি তোমাদের, তাহলে হয়তো ত্রিভুজাকার দ্বিপিরামিডের চিত্রটা আরো ক্লিয়ার হবে। একটু ওয়েট। বুঝতে পার, মেন আর একটা চিত্র যদি দেখো এরকম, তো এটা আঁকা খুব কঠিন কাজ। দেখো এটা আঁকা খুব কঠিন একটা কাজ, এই জন্য আমি এটা আঁকতে বলবো না, আগে যে দুইটা দেখাইছিলাম ওই দুইটা আঁকবা। তোমরা এই দুইটা আঁকবা। এই যে এটার এই এই দুইটা আঁকার দরকার নাই, পারতপক্ষে এই যে প্রথমটা এটা আঁকলে তোমাদের এনাফ। আর এটাও আঁকার প্রয়োজন নাই, এটা পারলে ভালো, না পারলেও ভালো। এই যে যেটা গোল দিয়ে দিচ্ছে এটা তুমি পারলে এঁকে দিও, না পারলে দরকার নেই। তবে আঁকবা কোনটা এটা কিন্তু মাস্ট আঁকতে হবে। আমি যেটা বোর্ডে আঁকছি এটা আঁকলেও চলবে, আর বর্ণনার সময় তো এটা বললেই হবে, সমস্যা নেই। তাহলে এটা, আর যদি কেউ বলো যে ত্রিভুজাকার দ্বিপিরামিড স্ট্রাকচারটা কেমন, তো এরকম এই যে ফসফরাস কেন্দ্রে অবস্থান করে। আর এই যে ত্রিভুজাকার দ্বিপিরামিড, দেখো উপরে একটা পিরামিড আর নিচে একটা পিরামিড, এটাই হলো PCl5। তাহলে এখন আমরা গরু রচনা শুরু করি। হ্যাঁ, এখন আমরা গরু রচনাটা বলি। তাহলে এর গরু রচনা আমি মুখে মুখে বলি, তারপর তোমাদের দেখাই দিই। প্রথমত সাধারণ অবস্থায় ফসফরাস ইলেকট্রন বিন্যাস দিবা। উত্তেজিত অবস্থায় 3s থেকে একটি ইলেকট্রন 3d-xy তে যায়, এবং sp3d সংকরণ অবস্থায় যোজ্যতা স্তরের একটি s, 3টি p ও একটি d অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন 5টি সংকর অরবিটাল 3ψ1, 3ψ2, 3ψ3, 3ψ4, 3ψ5 উৎপন্ন করে। এই 5টা সংকর অরবিটালের মধ্যে 3টি সংকর অরবিটাল একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে, যাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়, এবং অপর দুইটি সংকর অরবিটাল তাদের সাথে লম্ব বরাবর অবস্থান করে। ফলে আগের অরবিটাল এবং এই অরবিটালের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। অথবা এখানে যদি তুমি শর্টকাট বলতে পারো এটা, ফলে যে মোট 5টা সংকর অরবিটালের মধ্যে 3টি সংকর অরবিটাল একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকায় এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এবং অপর দুটি সংকর অরবিটাল এদের সাথে লম্ব বরাবর থাকায় এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এইটুকু বললে যথেষ্ট। এমত অবস্থায় ফসফরাসের 5টি সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3p-z অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে 5টি PCl, এগুলো কি কি বন্ধন বলতো? এটা পি আর এটা সিএল, তাহলে এই বন্ধনটার নাম হলো PCl সিগমা। ঠিক আছে, ফসফরাসের পি আর ও সিএল,
তাহলে এর নাম হলো পিসিএল সিগমা। আর যদি খুব স্পেসিফাই করে বলতে পারো, sp3d পিসিএল 3pz, এইটা হয় বুঝছো, sp3d 3pz সংকর অরবিটাল তৈরি হয়। তো এটা বলার দরকার নেই, এটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে এই পাঁচটা সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটালের মুখোমুখি অধিক্রমের ফলে পাঁচটি পিসিএল সিগমা বন্ধন গঠনের মাধ্যমে পিসিএল 5 এর গঠন সম্পন্ন হয়। তা এই গরু রচনাটা কোথা থেকে পড়বা? এই গরু রচনাটা তোমরা এই শীট থেকে পড়ে নিবা। আমি শীটে যা আছে, মুখে মুখে যা বলছি, এই শীটে দেখবা তাই আছে। তাহলে সাধারণ অবস্থায় এই যে ফসফরাস উত্তেজিত অবস্থায়, sp3d সংকরণ অবস্থায়, তারপর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, এখানে এই যে সাধারণ চিত্রটা দেয়া। তারপর ওই যে স্বাভাবিক অবস্থায় উত্তেজিত অবস্থায় sp3d সংকরণ অবস্থায় কি ঘটে, পাঁচটি সংকর অরবিটাল উৎপন্ন করে। এই পাঁচটি সংকর অরবিটাল ত্রিভুজাকার দ্বিপিরামিডের মতো অবস্থান করে। এই লাইনটা একটু বলে দিবা, এই পাঁচটি সংকর অরবিটাল ত্রিভুজাকার দ্বিপিরামিডের মতো অবস্থান করে, যার মধ্যে তিনটি সংকর অরবিটাল একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে, অপর দুটি সংকর অরবিটাল এদের সাথে লম্বভাবে অবস্থান করে, ফলে এদের মধ্যবর্তী কোণ 120 ও 90 ডিগ্রি হয়। যদি একসাথে বলতে চাও তাও বলতে পারবো। এরপরে হলো কি, এমত অবস্থায় এই দুটি সংকর অরবিটালের সাথে, এই দুটি না পাঁচটি সংকর অরবিটালের সাথে ক্লোরিনের 3pz অরবিটালের মুখোমুখি অধিক্ষণের ফলে পাঁচটি পিসিএল সিগমা বন্ধন গঠনে পিসিএল 5 এর গঠন সম্পন্ন হয়। ওকে, সিগমা পাই বন্ধন বলবো, এখনো পাই বন্ধন নিয়ে বলবো, আপাতত সিগমা বন্ধনে থাকো, পাই বন্ধন আসুক তখন আমরা সিগমার পাই বন্ধন আলাদা করে বলবো। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী গরু রচনাতে। এই গরু রচনা শেষ, পিসিএল 5 এর গরু রচনা শেষ। এখন চলে যাও পরের গরু রচনা। পরের গরু রচনা কোনটা? এই যে SF6 এর গরু রচনা। তাহলে এখন লেখো SF6 এর গরু রচনা। SF6 এর গরু রচনা এখন। তাহলে আমাদের পরবর্তী গরু রচনা হলো SF6 এর। তাহলে লেখো পরের প্রশ্ন, SF6 এর গরু রচনা। SF6 এর সংকরণ বা গঠন ব্যাখ্যা করো। মানে এটাই গরু রচনা, হ্যাঁ। তো আমাদের প্রথম কাজ কি? গরু রচনার শুরুর কাজ হলো রাফ অংশে আগে দেখে নিতে হবে যে এর সংকরণটা আসলে কি। যদি এইটুকু দেখে না নেওয়া হয়, তাহলে আমি কি সংকরণ কি নিয়ে কাজ করব বুঝতে পারবো না। তাহলে রাফ অংশ আগে দেখে নি। সালফার গ্রুপ 16 মৌল, বাইরে হলো 6টা ইলেকট্রন। এই যে 6টা ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন কি করে, 6টা ফ্লোরিনের সাথে শেয়ার হবে। একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন, একটা ফ্লোরিন আর একটা ফ্লোরিন। তাহলে সিগমা বন্ধন এখানে কয়টা আছে? সিগমা প্লাস এলপি, সিগমা বন্ধন আছে হলো 6টা, লোন পেয়ার 0, তাহলে 6 হলে sp3d2। আমাদের নিয়ম বলছে কি, যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই তাদের গরু রচনা। তা যেহেতু এটারও লোন পেয়ার ইলেকট্রন নেই, এরও গরু রচনা কি হবে? এর গরু রচনা আমরা সাধারণ অবস্থা দিয়ে শুরু করতে পারবো। যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই তাদের গরু রচনাগুলো সাধারণ অবস্থা দিয়ে শুরু করতে হয়। সাধারণ অবস্থায় সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py। এটা একটু সমস্যা হতে হবে না, জায়গা ধরবে না যে, একটু এই পাশে সরাই আসি, না হলে জায়গা ধরবে না। সাধারণ অবস্থায় সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3p, 3pz। তাহলে 16টা ইলেকট্রন আগে ঠিক করে দাও। এই যে হলো 12, 13, 14, 15, আর এই হলো 16। এটাতে দুইটা, আর এই দুইটাতে একটা করে আসছে কিন্তু। উত্তেজিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় সালফারের উপরে একটা স্টার চিহ্ন,
1s2, 2s2, 2p6, 3s2, 3px, 3py, 3pz, আর 3d খালি আছে, 3dxy। দেখো আমার ডি কয়টা লাগবে দেখছো এখানে? ডি কিন্তু দুইটা লাগবে, একটা এস, তিনটা পি আর দুইটা ডি। এই যে একটা ডি নিয়ে আসছি। এখন এই 3py তে একটা ইলেকট্রন ছিল, 3pz একটা ইলেকট্রন ছিল, এটার কোনো কাজ নাই। কাজ হলো কি, 3px এ দেখো দুইটা ইলেকট্রন আছে, তাহলে এখান থেকে একটা উত্তেজিত অবস্থায় লাফ মেরে প্রথমে 3dxy তে যাবে। কোথায় গেল? লাফ দিয়ে 3dxy তে গেল। এখন আরো একটা ডি লাগবে আমার। তাহলে এই একটা জিনিস মনে রাখবা, এটাকে পুনরায় উত্তেজিত করা লাগে, মানে দুইবার উত্তেজিত করার প্রয়োজন হয়। এখানে লেখার প্রয়োজন নেই, এখানে তুমি এস দিয়ে ডবল স্টার চিহ্ন দিও। অথবা যদি লিখতে চাও পুনরায় উত্তেজিত করে, তবে লিখতে পারো, তবে লেখার দরকার পড়ে না। স্টার, এস এর উপরে ডবল স্টার দিলে বোঝায় কি যে আবার উত্তেজিত আরো করা লাগছে। তাহলে এখন আমার কি আর একটা ডি প্রয়োজন। তাহলে 1s2, 2s2, 2p6, 3s, 3px, 3py, 3pz, 3dxy, 3dyz। তাহলে এই যে এখানে একটা, এখানে একটা, এগুলোতে একটা করে আছে, সেগুলো দিয়ে দিলাম। এবার খেয়াল করো, এই যে 3s এ আছে কয়টা? দুইটা। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 3dyz এ যাবে। এখন আমার দেখো ছয়টা সংকর অরবিটাল পেয়ে গেছি। একটা এস, তিনটা পি, দুইটা ডি, সবগুলো দেখো আমি পেয়ে গেছি। তাহলে সংকরণটা কি সংকরণ? sp3d2। তাহলে এখানে লেখো sp3d2 সংকরণ অবস্থায়। ওয়ান এস টু, টু এস টু, 2p6, এইগুলো সব কিন্তু আমার সংকর অরবিটালের মধ্যে ঢুকবে। 3ψ1, 3ψ2, 3ψ3, 3ψ4, 3ψ5, 3ψ6, ছয়টা সংকর অরবিটাল। প্রত্যেকটাতে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে। এই যে প্রত্যেকটার উপরে একটা করে ইলেকট্রন আছে, সেগুলো দিয়ে দাও। প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, এই যে সবগুলোই দেয়া শেষ। এখন আসি আমাদের চিত্র নিয়ে কাজ করব। এই যে সালফারের ছয়টা সংকর অরবিটাল দেখো, এই যে ছয়টা সংকর অরবিটাল, তাহলে এই সেই সালফার কার সাথে যুক্ত হচ্ছে? ফ্লোরিনের সাথে। তো ফ্লোরিনের কোন অরবিটালটার সাথে যুক্ত হচ্ছে সেটা একটু আমরা দেখে নিই। F9। তাহলে 1s2, 2s2, 2p6, 3s, আচ্ছা 2p6 আর দরকার নাই, তো মোট নয়টা না? 1s2, 2s2, এখানে ভাঙতে হবে 2px, 2py, 2pz। তাহলে এই হলো 4, 5, 6, 7, 8, 9। তার মানে এখানে একক ইলেকট্রন আছে, এই যে 2pz টা। তাহলে এটাই হলো আমাদের সংকর অরবিটাল হিসেবে চলে আসবে। তাহলে এই সেই সালফার, এই সালফারের যে ছয়টা সংকর অরবিটাল, সেই ছয়টা আঁকতে হবে। তাহলে এ একটা, ছয়টা ফুল এঁকে দাও। মোট ছয়টা ফুল, একটা ফুল, একটা ফুল, একটা ফুল, একটা ফুল। এটা অষ্টতলকীয়, তো এটা দিলেই হবে। এই হলো যে সালফারের ছয়টা সংকর অরবিটাল। এই ছয়টা সংকর অরবিটালে দেখো একটা করে করে ইলেকট্রন আছে, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে, এই যে একটা করে করে ইলেকট্রন আছে। এই ইলেকট্রন গুলো কার সাথে যুক্ত হচ্ছে? ফ্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, এই যে ফ্লোরিনের সাথে। ফ্লোরিনের কোনটার সাথে? 2pz এর সাথে। আর পি অরবিটাল দেখতে আমরা জানি ডাম্বেল আকার, তাহলে এই সেই ডাম্বেল গুলো। এটা হলো ফ্লোরিন, একটা ফ্লোরিন এখানে দিও, একটা ফ্লোরিন। এই যে চিত্র কিন্তু যেন ওর ভেতরে ঢুকে যায় না, তোমরা কিন্তু আর একটু নিচে আঁকবা। আমার জায়গা নাই বলে আমি এখানে আঁকছি, এই কারণে ফ্লোরিন ওর ভেতরে গেছে, এরকম যেন না হয়। তোমরা কিন্তু চিত্র একটু নিচে স্পেস দিয়ে আঁকবা। আর চিত্র পেন্সিল দিয়ে আঁকলে অবশ্যই 2B পেন্সিল দিয়ে আঁকবা। এইচবি পেন্সিল দিয়ে আঁকলে কিন্তু মুছে যাবে, বা এইচবি পেন্সিলের লেখা পাতলা, মানে দাগ হালকা, বোঝা যায় না। আর যদি পেন্সিল দিয়ে আঁকো, তাহলে অবশ্যই 2B পেন্সিল, লিস্ট 2B পেন্সিলের নিচে যেন এঁকো না, 2B পেন্সিল দিয়ে আঁকবা। আর যদি কলম দিয়ে আঁকতে চাও আঁকতে পারবো, তো কলম দিয়ে আঁকলে সমস্যা হয় কি, মোছা যায় না। ঠিক আছে, এছাড়া সমস্যা নেই। তাহলে এর গরু রচনাটার বর্ণনা এবার মুখে বলি। সাধারণ অবস্থায় সালফার
উত্তেজিত অবস্থায় থ্রি উত্তেজিত অবস্থায় থ্রি প্রথমে দেখো উত্তেজিত অবস্থায় কি হচ্ছে, 3p(x) থেকে একটি ইলেকট্রন 3d(x) হইতে গেছে, তো এইটাও কিন্তু বলতে হবে। তারপরে 3s থেকে আর একটা ইলেকট্রন 3d(y) যেতে গেছে, তাহলে এই দুইবার কিন্তু উত্তেজিত হয়েছে, এটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে এখানে কি সাধারণ অবস্থায় সালফার পরমাণু 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। উত্তেজিত অবস্থায় 3px থেকে একটি ইলেকট্রন 3d(xy) এবং পুনরুত্তেজিত অবস্থায় 3s থেকে আরেকটি ইলেকট্রন 3d(yz) এ যায়। ওকে, এরপরে এমত অবস্থা, আচ্ছা এমত অবস্থায় না, সাধারণ অবস্থায়, তারপর উত্তেজিত অবস্থায় 3px থেকে একটি ইলেকট্রন 3d(xy) আর 3s থেকে আরেকটি ইলেকট্রন 3d(yz) এ যায়। sp3d2 সংকরণ অবস্থায় যোজ্যতা স্তরের একটি এস, তিনটা পি ও দুইটি ডি অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন ছয়টি সংকর অরবিটাল 3s1 3s2 3s3 3s4 3s5 3s6 উৎপন্ন করে। এই ছয়টি সংকর অরবিটাল একটি অষ্টতলকে ছয়টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকায় এর আকৃতি হয় অষ্টতলকীয় এবং মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এদের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি। ওকে, এমত অবস্থায় সালফারের ছয়টি সংকর অরবিটালের সাথে ফ্লোরিনের 2pz অরবিটালের মুখোমুখি অধিকরণের ফলে ছয়টি এসএফ সিগমা বন্ধন গঠনের মাধ্যমে SF6 এর গঠন সম্পন্ন হয়। তাহলে এর চিত্রটা দেখো, এটা একটু একটু বের করে নিই। এই যে দেখো, এটার স্ট্রাকচার, এই যে এটা চিত্রটা এরকম দিলেই হবে, এটা খুব সুন্দর করে আঁকছে, বুঝছো? আর আমি যেটা বোর্ডে আঁকছি এটা দিলেও হবে, আমারটাও একই রকম হয়েছে, আমি তো বোর্ডে হাত দিয়ে আঁকছি আর এটা কম্পিউটারাইজড আঁকা। আচ্ছা, এটা জিনিস তোমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমি ফ্লোরিন গুলো পেছনে লিখছি, দেখছো? ফ্লোরিন গুলো আমি কি লিখছি, পেছনে, আর ওরা এই ফ্লোরিন গুলো মাঝখানে রাখছে। তুমি যদি চাও এরকম করে দিতে, যে ফ্লোরিন এরকম দিয়ে ওই পাশে একটা আর এই পাশে একটা, তবুও কোনো সমস্যা নাই, বুঝছো? এরা ফ্লোরিন গুলো এরকম মাঝখানে রাখছে। এটা কিন্তু তুমি চাইলে করতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি এভাবে দিতে পারো, আমি যেভাবে দিছি এভাবে দিতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, আমি মাঝখানে ফ্লোরিন গুলো রাখবো এদের মতো করে, এই যে মাঝখানে ফ্লোরিন দিয়ে দুইভাবে দিব, তবুও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এভাবে তুমি দিতেই পারো। তাহলে এই যে জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম, যে এখানে ওরা তুমি চাইলে যেমন এই যে এখানে এরকম দিয়ে এখানে একটা ফ্লোরিন, এই যে ফ্লোরিনটা মাঝখানে রেখে এভাবে দিতে পারো, চাইলে তুমি এরকম করতেই পারো। আর যদি এরকম দাও, আমি যেভাবে দিছি এরকম দাও, তাহলে কোনো সমস্যা নেই। এটা তোমার ইচ্ছা, তুমি যদি এরকম দিতে চাও দিতে পারবা, আর যদি এরকম দাও দিতে পারবা, এটা তোমার খুশি। তাহলে এই গেল হলো আমাদের SF6 এর গরু রচনা। আর SF6 এর গরু রচনাটা কোথায় লেখা আছে আগেই বলছি, তোমাদের এই PDF ফাইল অলরেডি সাপ্লাই দেওয়া হয়েছে এখানে। তবে এই PDF ফাইলে এই জায়গায় একটা ভুল আছে, দেখো। এই যে এখানে দেখো কতগুলো আছে, ছয়টা হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ভুল করে কিন্তু সে আটটা এঁকে ফেলছে, এখানে কিন্তু ছয়টা হবে, এটা কিন্তু আটটা এঁকে ফেলছে। এটা আমি খেয়াল করি নাই খাতায়, পরে যখন ছবি তোলার পরে তারপর ধরা খাইছে, মানে আমি যখন ছবি নিয়েছিলাম, ছবি নেওয়ার পরে কিন্তু বুঝতে পারছি যে এখানে আটটা আছে। তো এখানে কয়টা হবে, ছয়টা। তাহলে এই চিত্রটা আমি মেনশন করে দিলাম, এই চিত্রে কিন্তু আটটা আঁকা আছে, মোট ছয়টা আঁকবা। ঠিক আছে, আমি বোর্ডে যে চিত্র আঁকছি এই চিত্র সঠিক। ওকে, তাহলে এখানে দেখবে আমি যা যা মুখে মুখে বলছি, এই মুখে মুখে যা বলা আছে এখানে তাই লেখা আছে। ঠিক আছে, ওকে। আল্লাহ, এরপরে মানে আর শেষ না, আল্লাহ হাফেজ বলে ফেলছি, এখনো পড়ানো হবে। ওকে, পরবর্তী গরু রচনা। তাহলে পরবর্তী গরু রচনা গুলোতে আমাদের পাই বন্ধন আছে। তো এখন আমরা একটু সিগমা বন্ধন আর পাই বন্ধন নিয়ে কথা বলবো, যে সিগমা বন্ধন কি জিনিস আর পাই বন্ধন কি জিনিস। একটু লেখো যে সিগমা ও পাই বন্ধন। প্রথমে আসি সিগমা বন্ধনের সংজ্ঞা।
পরীক্ষাতে আসবে সিগমা বন্ধন কাকে বলে। তো লেখো, একই অক্ষ বরাবর দুটি অরবিটালের, একই অক্ষ বরাবর, যদি লিখতে চাও দুটি শঙ্কর অরবিটালের একই অক্ষ বরাবর মুখোমুখি, একই অক্ষ বরাবর দুটি শঙ্কর অরবিটালের, শঙ্কর অরবিটালের, বা সংখ্যা না লিখলে ভালো হয় কারণ কখনো কখনো সংখ্যা ছাড়াও হয়, দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে, মুখোমুখি কোলাকুলির ফলে, অধিক্রমণ মানে কি কোলাকুলি, একই অক্ষ বরাবর দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে, অধিক্রমণের ফলে যে বন্ধন উৎপন্ন হয়, যে বন্ধন উৎপন্ন হয় তাকে সিগমা বন্ধন বলে। লিখে দাও, এই সিগমা বন্ধন কাদের মধ্যে হয়, সিগমা বন্ধন কাদের মধ্যে ঘটে, সিগমা বন্ধন কাদের মধ্যে ঘটে, বা কাদের কাদের মধ্যে ঘটে সেটা একটু লিখে নাও। দুটি এস অরবিটালের মধ্যে কিন্তু সিগমা বন্ধন হতে পারে, দুটি এস, যেমন কি দুটি এস অরবিটাল, একটা এস অরবিটাল আর একটা এস অরবিটাল, এস অরবিটাল কিন্তু গোলাকার, তাহলে দুটি এস অরবিটাল যদি সিগমা বন্ধন হয় মুখোমুখি, তাহলে এই যে এরা মুখোমুখি অধিক্রমণের ফলে এটাকে বলবো আমরা এস এস সিগমা। এরকম যদি হয়, এরকম যদি হয়, দুটি পি অরবিটালের মধ্যেও কিন্তু সিগমা বন্ধন হয়, দুটি পি অরবিটালের মধ্যে, তাহলে দুটি পি, একটা পি অরবিটাল আর একটা পি অরবিটাল মুখোমুখি অধিক্রমণ হবে একই অক্ষ বরাবর, তাহলে দুটি পি অরবিটাল যদি হয়, এটাকে আমরা কি নাম দিতে পারি, পিপি সিগমা, এটার নাম হলো পি পি সিগমা। রেকর্ড কি বন্ধ হয়ে গেছিল? ওকে, আবার বলি, একই অক্ষ বরাবর দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন উৎপন্ন হয়, বা যে বন্ধন উৎপন্ন না, যে বন্ধন গঠিত হয় বলতে পারো, উৎপন্ন না দিয়ে, একই অক্ষ বরাবর দুটি অরবিটালের মুখোমুখি অধিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে সিগমা বন্ধন বলে। তো সিগমা বন্ধন কাদের মধ্যে ঘটে, এই যে এক নম্বরে বললাম দুটি এস অরবিটালের মধ্যে সিগমা বন্ধন ঘটতে পারে, দুই নম্বরে দুটি পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন ঘটতে পারে। নিয়মটা কি, যে মুখোমুখি অধিক্রমণ হবে, এরকম মুখোমুখি অধিক্রমণ হতে হবে, ঠিক আছে, মুখোমুখি অধিক্রমণ, মুখোমুখি বোঝো তো, একটা কলম একটা কলম, এই যে মুখোমুখি, মুখোমুখি অধিক্রমণ হওয়া, আমার একটা, একটা হাত একটা হাত, এই যে মুখোমুখি মানে এইভাবে, বুঝছো, এইভাবে না কিন্তু, এইভাবে না, মুখোমুখি মানে এইভাবে, মুখোমুখি অধিক্রমণ মানে এইভাবে একদম ঘষে ঘষে এইভাবে, এইভাবে অধিক্রমণ হবে, এইভাবে কিন্তু না, এটা পাশাপাশি, এরকম হলে মুখোমুখি, ঠিক আছে, এরকম হলে সিগমা বন্ধন হবে। তাহলে এখানে তিন নম্বরে বললাম কি, একটি এস আর একটি পি, তাহলে তিন নম্বরে আসে একটি এস একটি পি, এই যে একটা এস অরবিটাল আর একটা হলো পি অরবিটাল, একটা এস আর একটা পি, তাহলে এদের মধ্যে কি হবে, মুখোমুখি অধিক্রমণের ফলে এটা হলো এসপি সিগমা বন্ধন। তাহলে এগুলো হলো, অবশ্যই মনে রাখবা কি হতে হবে, মেন পয়েন্ট মুখোমুখি, মেন পয়েন্টটা কি মুখোমুখি, এটা যেন ঠিক থাকে যে মুখোমুখি অধিক্রমণ হতে হয়, তাহলে সিগমা হয়। এবার আসি পাই বন্ধন, তাহলে দুই নম্বরে লেখো পাই বন্ধন কাকে বলে, সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে দাগে আসবে, পাই বন্ধন। তাহলে পাই বন্ধন কি হয়, একই অক্ষ বরাবর দুটি অরবিটালের, একই অক্ষ বরাবর দুটি পি অরবিটালের, এখানে মেনশন করো শুধু পি অরবিটাল, আগে দেখো এস এর মধ্যে, পি এর মধ্যে, এসপি এর মধ্যে সিগমা বন্ধন হয়, কিন্তু
পিওর, এই পাই বন্ধন শুধু পি অরবিটালের মধ্যে হয়, অন্যগুলোতে এস অরবিটালে কখনোই সম্ভব নয়। একই অক্ষ বরাবর দুটি পি অরবিটালের এই মুখোমুখি কাঠো, মুখোমুখি লেখো পাশাপাশি, পাশাপাশি একই অক্ষ বরাবর দুটি পি অরবিটালের, আর তাও যদি লিখতে চাও দুটি অসংকরিত পি অরবিটালের বললে ভালো হয়। একই অক্ষ বরাবর দুটি অসংকরিত পি অরবিটালের, এখানে যদি একটু ভালো করে লিখতে চাও সংকর অরবিটাল না, এটা অবশ্যই একটা অসংকরিত অরবিটাল হয়। একই অক্ষ বরাবর দুটি অসংকরিত, দুটি অসংকরিত পি অরবিটালের, এই জায়গাটাই ভালো করে লিখবে, এই জায়গাটাই। একই অক্ষ বরাবর দুটি অসংকরিত পি অরবিটালের মুখোমুখি না লিখে পাশাপাশি, মাইন্ড ইট, এটা কিন্তু পাশাপাশি হবে। পাশাপাশি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। পাই লিখে ব্র্যাকেটে পাই চিহ্নটা দিবা, পাই বন্ধন বলে। ওকে, তাহলে সিগমা বন্ধন কাদের মধ্যে হয় সেটা দেখছি, এবার আসো পাই বন্ধন কাদের মধ্যে হয়। তা শুধুমাত্র অসংকরিত পি অরবিটাল, তাহলে একটা পি অরবিটাল আর এ একটা পি অরবিটাল পাশাপাশি, দেখছো পাশাপাশি, মুখোমুখি না কিন্তু এরা, এরা পাশাপাশি। তা এরা যদি সংকর অরবিটাল অসংকরিত, এটা পি অরবিটাল অসংকরিত, এটা পি অরবিটাল অসংকরিত, এদের মাঝখানে যে বন্ধন গঠিত হবে, এই যে এটাকে বলবো আমরা পাই বন্ধন। তুমি শুধু ওপরে চিহ্ন দিতে পারো, নিচে চাইলে নিচেও চিহ্ন দিতে পারো। এটা একটা পাই বন্ধন তৈরি করছে, এটা হলো পাই বন্ধন। দেখো, এই যে এটা যদি পি হয়, এটা যদি পি হয়, এরকম যদি মুখোমুখি অতিক্রমণ হয়, এই যে এটা, এটা হলো সিগমা বন্ধন। দেখছো কত হার্ড। এই আমার হাত তুমি খুলতে পারবা? অন্তত আমি মনে করি যে মিনিমাম আমার এইদিকে তিনজন আর এইদিকে তিনজন যদি টানাটানি করে, তাহলে আমার এই বন্ধন ভাঙতে পারবে। মানে সিগমা বন্ধন ভাঙাটা খুব কঠিন কাজ, দেখছো? এই যে এরকম করে ভেঙে আসতে হবে, এই যেভাবে আছে এরকম করে ভেঙে আসতে হবে। এটা ভাঙতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এবার দেখো, এই যে পাই বন্ধন একটা আর একটা, এই যে দুইটা এইভাবে আছে, এটা হলো এখন পাই বন্ধন। এখন যদি তোমার আমার এদিক থেকে দেখো, তিনজন তিনজন লাগবে না, দুইজন, এ পাশে একজন আর এ পাশে একজন যদি টান দেয়, সাত খুলে যাবে। তাহলে পাই বন্ধন দুর্বল, সিগমা বন্ধন অনেক শক্তিশালী। সিম্পলি বোঝা যাচ্ছে, দেখো এটা খোলা, কিন্তু তুমি হাত দিয়ে ধরে এইভাবে দেখো, তোমার হাত আছে, তুমি দুই হাত দিয়ে এরকম করে, একটা হাত এবার দিয়ে এরকম দেখো, এটা কত কঠিন শক্তিতে, মানে অনেক বেশি শক্তি লাগে। আর যদি হাত দুটো এভাবে থাকে, তুমি দুই দিক দিয়ে মানে টানো, হাতটা এর সাথে সাথে ছেড়ে যাবে। তাহলে এটাই হলো কি, এরকম থাকলে পাই বন্ধন, এরকম থাকলে সিগমা। বুঝা গেছে? তাহলে সিগমা বন্ধন আর পাই বন্ধনের মধ্যে বেসিক ডিফারেন্স কি? সিগমা বন্ধন সবসময় মুখোমুখি অতিক্রমণ হয়, আর পাই বন্ধন হয় পাশাপাশি। আর একটা জিনিস, সংকর অসংকর উভয় অরবিটালের মধ্যে সিগমা হয়। সংকর অরবিটাল আর অসংকর অরবিটাল উভয়ের অরবিটালের মধ্যে সিগমা সম্ভব, কিন্তু পি অরবিটাল গঠন মানে পাই বন্ধন কিন্তু অবশ্যই অসংকরিত পি অরবিটালের মধ্যে হয়। সংকর অরবিটালে কখনো পাই বন্ধন হয় না। অসংকরিত পি অরবিটাল, এস এর মধ্যেও না, দুটি অসংকরিত পি অরবিটাল যদি পাশাপাশি হয়, তখন তাদের মধ্যে পাই বন্ধন হয়। আর সংকর অরবিটাল আর অসংকর অরবিটাল উভয়ের মধ্যে সিগমা হয়, আর সিগমা বন্ধন হয় মুখোমুখি, পাই বন্ধন হয় পাশাপাশি। ঠিক আছে? মানে মুখোমুখি কোলাকুলি করলে সিগমা, পাশাপাশি কোলাকুলি করলে পাই। সিম্পল। তাহলে মুছে দিলাম, আশা করি সিগমা বন্ধন আর পাই বন্ধন নিয়ে কারো ঝামেলা নেই। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গরু রচনাতে। আমাদের পরবর্তী গরু রচনা হলো, পরবর্তী গরু রচনা কত নাম্বার ঠিক করে দিও, CH2, এটার নাম হলো ইথিন। পরীক্ষার সময় কিন্তু এটা এইভাবে লেখা থাকবে, C2H4 লেখা থাকবে, হ্যাঁ। এটা দেখে বুঝে নিতে হবে যে ওইটা হলো এটা। C2H4 বা ইথিনের, এর নাম হলো ইথিন। এর গরু রচনা, এর সংকরণ ব্যাখ্যা করো বা গঠন ব্যাখ্যা করো। তাহলে এই গরু রচনা আমরা দেখি। এই গরু রচনা ব্যাখ্যার জন্য আমাদের প্রথম কাজ কি করতে হয়? একটা রাফ অংশ আঁকতে হয়। তাহলে প্রথম কাজ হলো কি, রাফ করা। তাহলে এই যে রাফ অংশ আমরা করে নিচ্ছি, আগে একটু রাফ করে নিই। তাহলে রাফ করতে গেলে একটা কার্বন, এখানে কয়টা কার্বন আছে দেখো, দুইটা কার্বন আছে, একটা কার্বন আর একটা কার্বন। প্রত্যেকটা কার্বন গ্রুপ 14 মৌল।
মানে কার্বন তো আর দুইটা না, দুইটা কার্বনই গ্রুপ 14, তাহলে কার্বন গ্রুপ 14 এর বাইরে কয়টা ইলেকট্রন হবে? 4টা। প্রত্যেকটা কার্বনের বাইরে 4টি ইলেকট্রন, দুইটা ইলেকট্রন নিজেদের মধ্যে এভাবে শেয়ার করছে, আর বাকি দুইটা ইলেকট্রন এর হাইড্রোজেনের সাথে এভাবে শেয়ার করছে। তাহলে এই গেল হলো এর সাধারণ চিত্র। এই চিত্র থেকে এখন যদি আমরা সিগমা প্লাস এলপি কাউন্ট করি, সিগমা বন্ধন এই কার্বনে একটা, দুইটা, তিনটা, তাহলে সিগমা তিনটা, লোন পেয়ার জিরো। তাহলে তিন যদি হয় sp2। তোমার যদি মনে হয় এই কার্বনের কি হবে, আবার সূত্র যদি বসো সেম হবে, একটা সিগমা, দুইটা, তিনটা, তাহলে ওই কার্বনেরও সিগমা তিনটা, লোন পেয়ার জিরো। তাহলে তিন মানে কি? sp2। তাহলে দুইটা কার্বনই এখানে আমার sp2 সংকরিত, দুইটা কার্বনই কি এখানে sp2 সংকরিত। তাহলে আমার রাব করা শেষ, এবার আসি আমার অ্যান্সার শুরু করি। তাহলে অ্যান্সারের শুরুতে আমি কি লিখবো? সাধারণ অবস্থায় লিখবো, কারণ কি লোন পেয়ার জিরো, লোন পেয়ার যদি জিরো হয় তো আমার গরু রচনা শুরু হয় সাধারণ অবস্থা দিয়ে। তাহলে সাধারণ অবস্থায় কার্বন, সাধারণ অবস্থায় কার্বন পরমাণু, কার্বন কি? C6। সাধারণ অবস্থায় কার্বন পরমাণু C6। তাহলে কার্বন পরমাণু 1s2, 2s2, 2p(x), 2p(y), 2p(z), 4, 5, 6। উত্তেজিত করতে হবে একটু। উত্তেজিত অবস্থায়, উত্তেজিত করলে কার্বন কি হবে? এর উপরে একটা এক্সাইটেড চিহ্ন মেরে দাও। তাহলে উত্তেজিত করলে 1s2, 2s2, 2p(x), 2p(y), 2p(z). 2p(x) আগে থেকে একটা ছিল, 2p(y) তে আগে থেকে একটা ছিল, তাহলে কি করবে? 2s থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 2p(z) এ যাবে। সংকরণটা কি হবে দেখো, sp2 সংকরণ অবস্থায়। তাহলে পরের লাইন হলো sp2 সংকরণ অবস্থায়, sp2 সংকরণ অবস্থায়। তাহলে sp2 সংকরণ অবস্থায় কি ঘটনা ঘটবে? 1s2, একটা এস আর দুইটা পি, এইটুকু মিশবে কিন্তু। এখানে একটা এস আর তিনটা পি নেওয়া যাবে না, একটা এস আর দুইটা পি নিতে বলছে। তাহলে 2ψ1, 2ψ2, 2ψ3, আর এটা হলো 2pz। তাহলে এই জায়গায় হলো একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর এই যে 2pz, এটা কিন্তু সাই না, দেখছো? এটা সাই, এটা সাই, এটা সাই, মানে এটা sp2, এটাও sp2, এটাও sp2। আর এটা হলো আমাদের অসংকরিত অবস্থায় রয়ে গেছে, মাইন্ডে এটা অসংকরিত অবস্থায় আছে। এই অসংকরিতটা লেখার দরকার নাই, আমি জাস্ট হলো মার্ক করে রাখলাম। এরকম তোমার গোল দিয়ে অসংকরিত লেখার দরকার নাই কিন্তু, আমি জাস্ট মার্ক করে রাখছি তোমার ভালো বোঝানোর জন্য। তাহলে এখানে দুইটা কার্বন আছে, প্রত্যেকটা sp2 সংকরিত এমন। তাহলে চিত্রটা এখন আঁকি। তাহলে এ একটা সেই কার্বন পরমাণু, আর এ একটা কার্বন পরমাণু। প্রত্যেকটা কার্বন পরমাণুতে তিনটা সংকর অরবিটাল আছে, প্রত্যেকটা কার্বনের মধ্যে তিনটা সংকর অরবিটাল আছে। তাহলে এই কার্বনের তিনটা সংকর অরবিটাল, এ একটা সংকর অরবিটাল, এ একটা সংকর অরবিটাল, আর এ একটা সংকর অরবিটাল। ওই কার্বনেরও কি আছে? ওই কার্বনেরও এরকম তিনটা সংকর অরবিটাল আছে। তাহলে এ একটা ওই কার্বনের সংকর অরবিটাল, আর এ একটা, আর এ একটা। তাহলে এইটুকু চিত্র তো সবাই বুঝতে পারছো যে প্রত্যেকটা কার্বনের তিনটা করে সংকর অরবিটাল আছে। তাহলে এই কার্বনের তিনটি সংকর অরবিটাল, এ একটা, এ একটা, আর এ একটা। ওই কার্বনের এরকম, এরকম তিনটা সংকর অরবিটাল আছে। তাহলে এই কার্বনের তিনটা সংকর অরবিটাল আর ওই কার্বনের তিনটা সংকর অরবিটালের মধ্যে একটি সংকর অরবিটাল দেখো নিজেদের মধ্যে, এই যে এই কার্বনের সংকর অরবিটাল আর এই কার্বনের সংকর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমণ হয়েছে, তাহলে এটা সিগমা। এই কার্বনের এই প্রত্যেকটার নাম, এটার নামও sp2, এটার নামও sp2, এটার নামও sp2। তাহলে এই নামটা কিন্তু sp2, এই নামটা sp2, এটাও sp2। এই কার্বনের এটাও sp2, এটাও sp2, এটাও sp2। প্রত্যেকটা কার্বনের তিনটা সংকর অরবিটাল, এগুলোর নাম দেওয়ার দরকার নাই, just আমি এমনি বোঝানোর জন্য দিচ্ছি।
তাহলে এই যে তিনটা সংকর অরবিটাল, সংকর অরবিটালের মধ্যে একটা সংকর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমের ফলে একটা সিগমা বন্ধন গঠন হয়েছে। প্রত্যেকটা কার্বনে দেখো আরেকটা জিনিস বাদ রাখি আসছি আমরা, টুপিজেড। এই কার্বনে একটা টুপিজেড আছে, এই কার্বনের একটা টুপিজেড, মানে এর একটা টুপিজেড আছে, এর একটা টুপিজেড আছে। তাহলে এটা হলো এই কার্বনের টুপিজেড, এটা হলো এই কার্বনের টুপিজেড। ওপর নিচে আঁকছি দেখো, ওপর আর নিচে জুড়ে টুপিজেড আঁকছি। ওপর আর নিচে জুড়ে যদি টুপিজেড আঁকো, এই জন্য কি করছি আমি, এই যে ওপর আর নিচে জুড়ে আঁকার জন্য এরকম একটা, এই যে এরকম একটা দাগ দিয়েছি, এরকম একটা মাঝখান দিয়ে দাগ দেওয়ার কারণ কি, বুঝাই দিচ্ছি যে ওপর আর নিচে টোটালটা মিলেই টুপিজেড। হ্যাঁ, এই যে টুপিজেড টুপিজেড, এটা হলো এই কার্বনের টুপিজেড। আর এই কার্বনের একটা টুপিজেড আছে, তাহলে এই আর এইটা হলো এই কার্বনের টুপিজেড। তাহলে এই কার্বনের টুপিজেড আর ওই কার্বনের টুপিজেড অরবিটালের মধ্যে একটা পাই বন্ধন গঠন হবে, এই যে এটা। চাইলে তুমি ওপর নিচে দাগ দিতে পারো এভাবে, ওপর নিচে দাগ দিতে পারো। তা ওপর নিচে দাগ দিয়ে যেন বলো না যে একটা বন্ধন আর একটা বন্ধন, এটা কিন্তু না। এটা টুপিজেড, এটা টুপিজেড, এদের মাঝখানে একটা বন্ধন হয়, একটার মধ্যে দুইটা বন্ধন তো সম্ভব না। তাহলে একদিকে দাগ দাও তাও ভালো। তাই তো তোমাদের আবার মনে হতে পারে কি যে একটা সিগমা, একটা বন্ধন আর একটা বন্ধন, দুইটা বন্ধন, তা কিন্তু না। এটা হলো পাই বন্ধন, ঠিক আছে। আর এটা হলো সিগমা বন্ধন। এই আমাদের স্ট্রাকচার শেষ। তাহলে এখন আসি এর গরু রচনাটার বর্ণনা করি। সাধারণ অবস্থায় কার্বন পরমাণু উত্তেজিত অবস্থায় 2s থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে যায়। sp2 সংকরণ অবস্থায় যোজ্যতা স্তরের একটি s এবং দুটি p অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন তিনটি সংকর অরবিটাল 2s1 2s2 2s3 উৎপন্ন করে এবং 2pz অরবিটালটি অসংকরিত অবস্থায় থেকে যায়। এটা কিন্তু মেনশন করতে হবে যে একটা অরবিটাল অসংকরিত ছিল। এমত অবস্থায় প্রতিটি কার্বনের তিনটি সংকর অরবিটালের মধ্যে একটি সংকর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমের ফলে একটি সি সি সিগমা বন্ধন গঠন করে। সিসি মানে সিসি মানে সমাজের সিসি না, এই সিসি মানে খুব খারাপ কাজ করছে এরকম না কিন্তু। এই কার্বনের সি মানে এই কার্বনের sp2 সংকর অরবিটাল ও এই কার্বনের একটা sp2 সংকর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমের ফলে একটি সি বন্ধন সি, একটি সি বন্ধন সি সিগমা বন্ধন গঠন করে। হ্যাঁ, একটি সি বন্ধন সি সিগমা বন্ধন গঠন করে। এছাড়া প্রতিটি কার্বনের এখনো দেখো দুইটা করে আছে, এই যে একটা আর একটা আছে, তাই এটা তো বলা হয় নাই। তাহলে হাইড্রোজেনের সাথে না, এগুলো কার সাথে, হাইড্রোজেনের সাথে। তাহলে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন হলো 1s1, হাইড্রোজেন 1s1। তাহলে এটা হলো হাইড্রোজেনের সাথে, এগুলো হাইড্রোজেনের সাথে। এটা কিন্তু দেয়া হয় নাই। তাহলে এটার বর্ণনা বলতে হবে। এছাড়া প্রতিটি কার্বনের অপর দুটি সংকর অরবিটাল হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমের ফলে চারটি সিএইচ, এটা সি আর এটা এইচ, চারটি সিএইচ সিগমা বন্ধন গঠন করে। এমত অবস্থায় একটি কার্বনের অসংকরিত টুপিজেড এবং অপর কার্বনের অসংকরিত টুপিজেড অরবিটালের মধ্যে পাশাপাশি অধিক্রমের ফলে একটি সি সি পাই বন্ধন গঠনের মাধ্যমে ইথিন অণুর গঠন সম্পন্ন হয়। এই হলো আমার গরু রচনা শেষ। গরু রচনা মানে কি, এখানে যা যা ঘটছে সেটা বলছি আমি। একটা গরু আমার সামনে যদি এনে দাও, তা আমি সুন্দর বলতে পারবো এই গরুটা হলো এরকম মোটা, এই গরুটার গাটা কালো, এই গরুটার হলো চোখটা সুন্দর, এই গরুটার একটা কান হলো একটু ছোট, এই গরুটার লেজে একটু বাঁকা আছে। তা ওই রকম যেমন গরু যদি এরকম থাকে আমার সামনে যদি এনে দাও, তো এই গরু সম্পর্কে যেমন আমি সব বলতে পারি। এই চিত্র বা এই জিনিসটা যদি আমি বুঝি এখানে কি কি ঘটছে, সেটা তুমি আশা করি গরু রচনার মতো বলে যেতে পারবা। সংকরণ তাদের কাছেই সহজ যারা এই জিনিস বোঝে, সংকরণ তার কাছেই কঠিন যে এইসব সম্পর্কে কোনো ধারণা রাখে না। এই জিনিস যদি কেউ মুখস্থ লিখতে যায়, জীবনেও ঠিক করে লিখতে পারবে না। মুখস্থ করা মানে কি, এই জিনিস মুখস্থ করলে তুমি জীবনেও ঠিক করে লিখতে পারবে না। তোমার জাস্ট কি এখানে যা যা ঘটে সেটা সুন্দর মতো বলতে হবে। তো অবশ্যই একটু মুখস্থ মতো করে রাখতে হয় যাতে তুমি গরু রচনাটা ভালো করে লিখতে পারো। তা আমি এটা চিত্র দিলাম, চিত্র দেওয়ার পরে এখন আসো তোমাদের একটু দেখাই দিই অ্যান্সারটা। ওকে, এই যে গরু রচনা কইছে, সিগমা বন্ধন পাই বন্ধন এখানে লেখা আছে। এই যে এটা ইথিন অণুর গঠন, দেখো ইথিন অণুর গঠন ব্যাখ্যা করা সাধারণ অবস্থায় উত্তেজিত অবস্থায়। এখানে আমি যা যা বলছি দেখবা তাই তাই লেখা আছে। আচ্ছা, এটুকু একটু মনে হয় বলি নাই যে এই যে তিনটি সংকর অরবিটাল একটি যে ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকায় এদের মধ্যকার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আর আকৃতি ত্রিভুজ আকার, এই লাইনটা একটু বলে দিও। তাছাড়া আর সব আমি বলছি। হ্যাঁ,
এরপরে এখানে শেষ। আচ্ছা, এখান থেকে কিছু এমসিকিউ এর জন্য বলে দিছিলাম, এমসিকিউ গুলো একটু বলি। একটা এমসিকিউ আছে জিএসটি তে, খুবই যুগান্তকারী একটা এমসিকিউ। দেখো, আমি তোমাদের এখন একটু বন্ধনের নাম লেখা শিখাই। এখানে কি কি বন্ধন ঘটছে তোমার যদি একটু শিখাই আমি। খেয়াল করো কোন কোন বন্ধনগুলোর কি কি নাম আছে। প্রথমত আমরা এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, এই যে পি অরবিটালটা একটু মুছে দিই, হ্যাঁ, পি অরবিটালটা মুছে দিই। এখন যে বন্ধনগুলো আছে আমাদের সবগুলো কিন্তু সংকর অরবিটাল গুলো আছে। অসংকরিত পি অরবিটালটা আমরা বাদ দিছি। তাহলে এখন পর্যন্ত আমাদের যে বন্ধনগুলো আছে, এই কার্বনের এটা হলো একটা sp2, এটা একটা sp2, এটা একটা sp2। আচ্ছা, এটা হলো এই কার্বনের sp2, এটা হলো এই কার্বনের একটা sp2, এই কার্বনের sp2। তাহলে প্রথমত এই যে বন্ধনটা, এই যে মাঝখানে কার্বনের মাঝখানে কার্বন, তাহলে এই কার্বনের মাঝখানে কার্বন, এই বন্ধনটার নাম হলো কি sp2 sp2 সিগমা। এই যে মাঝখানের যে বন্ধনটা sp2 sp2 সিগমা বন্ধন, এটার নাম দেখো। এই যে এটা sp2, এটা sp2, তে নাম হবে sp2 sp2 সিগমা। এবার আসি, এই যে সিএইচ বন্ধনগুলোর নাম কি, সিএইচ বন্ধনগুলোর নাম কি দেখো। এই কার্বনের sp2 আর হাইড্রোজেনের 1s1, হাইড্রোজেনের এটা কি 1s1 না, তাহলে এটার নাম হলো কি sp2 1s1 সিগমা, sp2 1s1 সিগমা। এটা হলো sp2 1s1 সিগমা বন্ধন। ওকে, আচ্ছা, এখন আসা যাক আর কি কি বন্ধন আছে দেখো। এবার পাই বন্ধনটা নিয়ে আসি, এই যে এটা। আচ্ছা, এই যে সিগমা বন্ধনগুলোর মধ্যবর্তী কোণ কত? এই সিগমা বন্ধনের মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। সিগমা বন্ধনগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ঠিক আছে। এবার আসা যাক পাই বন্ধনটা নিয়ে আসি। এই কার্বনের অসংকরিত 2pz, এই কার্বনের অসংকরিত 2pz, এদের মাঝখানে একটা পাই বন্ধন গঠন হয়েছে। তাহলে এই যে সিসি, এই যে পাই বন্ধনটার নাম কি 2pz, এই কার্বনের অসংকরিত 2pz, ওই কার্বনের অসংকরিত 2pz, 2pz 2pz পাই বন্ধন। এই হলো বন্ধনগুলোর নাম লেখা শিখাইলাম। এখন যদি আমি বলি যে শঙ্কর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ ছিল কত, এই যে একটা শঙ্কর অরবিটাল, শঙ্কর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে কি পাইছি যে শঙ্কর sp2 শঙ্কর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ, শঙ্কর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ, শঙ্কর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি, একটু আগে যেটা বললাম 120 ডিগ্রি। এবার যদি আর একটা কোশ্চেন করি, যে এই যে শঙ্কর অরবিটাল, এটা একটা শঙ্কর অরবিটাল, আর এই যে পি হলো অসংকরিত, তাহলে শঙ্কর আর একটা অসংকরিত পি অরবিটাল। দেখো এই শঙ্কর অরবিটালের সাথে এই অসংকরিত পি অরবিটালটা 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এখন যদি আমি বলি যে শঙ্কর ও অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত, তাহলে শঙ্কর ও অসংকরিত, অসংকরিত মানে পিটা ওর সাথে লম্ব বরাবর আছে দেখো, অসংকরিত পি অরবিটালের মধ্যবর্তী কোণ বা অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ, অরবিটালের মধ্যবর্তী কোণ, এটা কত? 90 ডিগ্রি। তাহলে sp2 শঙ্কর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আর শঙ্কর অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2-3 বার আসছে বুঝছো, ভর্তি পরীক্ষাতে ঢাকা ভার্সিটিতে আসছে, জিএসটি তে একবার আসছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। তাহলে এখান থেকে এমসিকিউ আসে ওইটাই বেশি, যে ইথিন অণুতে C2H4 বা ইথিন অণুতে বা ইথিলিনে, ইথিলিনে সংকর ও অসংকরিত, সংকর ও অসংকরিত, অসংকরিত অরবিটালের মধ্যবর্তী কোণ দেখা মাত্রই সবাই 120 দিয়ে দেয় বুঝছো, দেখা মাত্রই সবাই 120 দিয়ে দেয়, কিন্তু এখানে 20 কি হবে? 109.5 ডিগ্রি। এটা একটা খুব ক্রিটিক্যাল এমসিকিউ, যারা এই এই ব্যাখ্যাটা গঠনটা বুঝে তারা কেবল এই প্রশ্নটা বুঝতে পারে, না হলে সবার মাথা বিগড়ে যায়। আরে ইথিনে তো sp2 সংকরিত, sp2 সংকরণ অরবিটাল মানে কত ডিগ্রি? 120 ডিগ্রি। কিন্তু এরা বলছে কি সংকর আর অসংকর, অসংকর মানে পি, সংকরটা হলো
তার সাথে পি অরবিটালটা লম্ব বরাবর থাকে, তাহলে এটা 90 ডিগ্রি আনসার হবে। আর যদি এভাবে বলতো ইথিলিনে অসংকৃত লেখা নেই, ইথিলিনে শঙ্কর অরবিটালের মধ্যবর্তী কোণ কত, এটা 2 নম্বর এমসিকিউ দাও। আগেরটা 1 দাও, এটা 2 দাও। ইথিলিনের শঙ্কর অরবিটালের মধ্যবর্তী কোণ কত, এখন কোনো কথাই নাই, এখন এটা অবশ্যই 120 ডিগ্রি হবে। ঠিক আছে, এরকম বেসিক জিনিসগুলো যদি আমার কাছে পড়ো তো তোমার মাথার মধ্যে একদম গেঁথে থাকবে। মানে এমসিকিউ দেখার মতো, তোমার দেখবা হাসি লাগবে, আরে এই জিনিস তো আমি পড়ে আসছি এখানে। এই জিনিসগুলা খুব ক্রিটিক্যাল এমসিকিউ, কিন্তু এগুলো তোমার দেখবা খুব ইজি লাগবে যখন এই জিনিসগুলো তুমি চোখের সামনে পেয়ে যাবে। অবশ্যই তোমার চোখের সামনে এগুলো পড়বে, ঠিক আছে। এই জিনিসগুলো যখন আমার কাছে পড়ো, আমার কাছে যারা পড়ে এরা কখনো ভুল করে না। ওকে, আরেকটা প্রশ্ন এখানে আছে দেখো, ঢাকা ভার্সিটিতে আরেকবার আসছিল। এই সিএইচ বন্ধনটার নাম কি? বলছিল 3 নম্বর এমসিকিউ যে ইথিনে সিএইচ বন্ধনটি গঠিত গঠিত হয়। সিএইচ বন্ধনটা কি নিয়ে গঠিত হয়? এভাবে বলা থাকে যে sp1s, 2 নম্বরে থাকে sp2 1s, 3 নম্বরে লেখা থাকবে sp3 1s, আর 2 নম্বরে লেখা থাকবে 2pz। দেখো এই যে সিএইচ, এটা হলো এইচটা হলো 1s অরবিটাল, আর এইচ এইচ এটার নাম কি ছিল? কার্বনের সংকর অরবিটালটার নাম ছিল sp2। কার্বনের প্রত্যেকটা সংকর অরবিটালের নাম ছিল sp2, তাহলে অ্যান্সার হবে কি sp2 1s। আশা করি বন্ধনের নাম লেখাটা বুঝতে পারছো, যে কার্বনের প্রত্যেকটা সংকর অরবিটাল এক একটা রুটি, যে রুটির মধ্যে এস অংশ কত পার্সেন্ট, 33%, আর পি অংশ হলো 66%। sp2 মানে একটা এস দুইটা পি, এই তিনটা মিলে 100% যদি ধরি, তাহলে এটা 33.33% হবে। আর এই দুইটা মিলে হবে কত, 66.66%। এই টোটালটা মিলে আমাদের হলো 100%। তাহলে এই কারণে এই যে sp2 মানে কি, এই যে সংকর অরবিটাল, এই রুটিটার মধ্যে কি কি জিনিস আছে? এস অংশ আছে 3/1 ভাগ, বাকি 2 ভাগ পি অংশ আছে। তারপর যদি পার্সেন্টেজে কনভার্ট করো, 33.33% হলো এস, আর বাকি 66.66% হলো পি। ওকে, এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী গরু রচনাতে। এই গরু রচনাটা বলে আজকের ক্লাস শেষ। মানে আমাদের যাদের এলপি ইলেকট্রন নেই তাদের গরু রচনা শেষ হবে, যাদের এলপি ইলেকট্রন নেই তাদের গরু রচনা শেষ আজকে। তাহলে লাস্ট গরু রচনা, এটা হলো CH ট্রিপল বন্ড CH, বা এটাকে সংক্ষেপে C2H2 লেখা যায়। এর নাম কি? এর নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিন। আর আগেরটার নাম ছিল ইথিন বা ইথিলিন। তাহলে ইথাইন বা অ্যাসিটিলিন এর গরু রচনা, হ্যাঁ? এর সংকরণ বা গঠন ব্যাখ্যা করো। এর সংকরণ ব্যাখ্যা করো, মানে এর গরু রচনা ব্যাখ্যা করো। এর সংকরণ ব্যাখ্যা করো। তো এই সংকরণ ব্যাখ্যার জন্য আমাদের প্রথম কাজ কি বলছিলাম? একটা রাফ করা। একদম যে কোনো সংকরণের প্রশ্নে তোমার প্রথম কাজ কিন্তু এটা, যে রাফ অংশে দেখে নিয়া যে সংকরণ কি ঘটনা ঘটাইছে এখানে। তাহলে একটা কার্বনের 4টা করে ইলেকট্রন, এই যে 4টে ইলেকট্রন, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, আর একটা এই যে একটা। তাহলে এর মধ্যে 3টা যদি এরকম শেয়ার করে এভাবে, আর একটা হাইড্রোজেনের সাথে, আর একটা হাইড্রোজেনের সাথে, তাহলে এই গেল হলো আমাদের চিত্রটা। এখন আসি যেখানে বসায়, ফর্মুলা বসায়, সিগমা প্লাস এলপি। তাহলে এই কার্বনের সিগমা বন্ধন একটা, একটা সিগমা, তাহলে এখানে সিগমা দুইটা, লোন পেয়ার 0, তাহলে যোগফল 2, 2 মানে এটা এসপি সংকরিত। আর এখানে এটা হলো সিগমা প্লাস এলপি, এই কার্বনের জন্য সিগমা একটা দুইটা, সিগমা দুইটা, লোন পেয়ার 0, 2 মানে এটা হলো এসপি সংকরিত। তাহলে এই গেল হলো আমাদের শঙ্কর অরবিটালটা। এখন আসা যাক, যেহেতু লোন পেয়ার ইলেকট্রন 0, সুতরাং আমাদের গরু রচনা শুরু করতে পারবো কোথা থেকে? সাধারণ অবস্থা দিয়ে। লোন পেয়ার ইলেকট্রন 0 হলে তোমার গরু রচনাটা সাধারণ অবস্থা দিয়ে শুরু হবে। সাধারণ অবস্থায় কার্বন 1s2
2s2, 2px, 2py, 2pz, ছয়টা, এখানে একটা, এখানে একটা। উত্তেজিত করতে হবে অবশ্যই। কেন? কারণ লোন পেয়ার ইলেকট্রন নেই। লোন পেয়ার ইলেকট্রন না থাকলে তাদের গরু রচনায় অবশ্যই উত্তেজিত করার প্রয়োজন পড়ে। উত্তেজিত অবস্থায় কার্বনের উপরে স্টার চিহ্ন, 1s2, 2s2, 2px, 2py, 2pz। তাহলে এখানে আগে থেকে একটা করে ইলেকট্রন ছিল, উত্তেজিত করলে 2s থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 2pz এ যাবে। এবার সংকরণটা দেখো, sp সংকরণ। যদি তুমি এই এসপি না লিখে নাও, দেখো রাগ করাটা কেন জরুরি। এই যে পরের লাইনে যে এসপি সংকরণ, তুমি এখন এই জায়গায় এসপি সংকরণটা লিখবা কি করে যদি তুমি এটা না জানো? এই জন্য আগে রাফ অংশটা দেখে নিতে হয়। তাহলে এটা হলো কি এসপি সংকরণ অবস্থায়, এসপি সংকরণ অবস্থায় কোলন চিহ্নগুলো বলছি কি সবগুলো একই লাইনে থাকবে। কোলন চিহ্নগুলো সবগুলো একই লাইনে থাকবে। ইভেন 1s এর নিচে 1s, 2s এর নিচে 2s, 2px এর নিচে 2py, 2px, 2py এর নিচে 2py, 2pz এর নিচে 2pz। এগুলো যেন সুন্দর হয়। 1s এর নিচে সবসময় 1s লিখবা। তাহলে একটা এস আর একটা পি, এইটুকু অংশ মিশবে। তোমার এরকম গোল করার দরকার নাই, আমি বোঝানোর জন্য এরকম মার্ক করছি। তাহলে এটা হলো 2ψ1, 2ψ2, এর উপরে একটা ইলেকট্রন, এর উপরে একটা ইলেকট্রন। আর এই যে 2py আর এই যে 2pz, এই দুটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে যাবে। এই দুটা কিভাবে থাকবে? এই দুইটা অসংকরিত অবস্থায় থাকবে। ঠিক আছে? এই দুইটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে যাবে। বুঝতে পারতেছ? Wait. দেখো, এখন আসি আমরা যে শঙ্কর অরবিটাল, এই দুইটা কিন্তু শঙ্কর অরবিটাল, এস আর পি, এসপি শঙ্কর অরবিটাল। এটার নামও এসপি, এটার নামও এসপি। আর এই যে এটা, এই দুইটা কি অসংকরিত। এই দুইটা নিচে লেখার দরকার নেই, আমি জাস্ট একটু বোঝানোর জন্য লিখে রাখি অসংকরিত। এই দুইটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে গেছে, অসংকরিত। তাহলে দুটি অসংকরিত পি অরবিটাল আছে। আর এখানে শঙ্কর অরবিটাল কয়টা আছে? দুইটা, একটা এসপি শঙ্কর অরবিটাল, একটা এসপি। তাহলে এসপি শঙ্কর অরবিটাল এগুলো নিচে লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য লিখছি। তাহলে এখানে কার্বন হলো দুইটা, একটা কার্বন আর একটা কার্বন। প্রত্যেকটা কার্বনের শঙ্কর অরবিটাল কয়টা করে আছে দেখো, প্রত্যেকটা কার্বনের দুইটা শঙ্কর অরবিটাল আছে। তাহলে এই কার্বনের একটা শঙ্কর অরবিটাল, একটা শঙ্কর অরবিটাল। এই কার্বনের দুইটা শঙ্কর অরবিটাল আমি কিন্তু দিয়ে দিছি, একটা শঙ্কর অরবিটাল আর একটা শঙ্কর অরবিটাল। একইভাবে এই কার্বনের যে কিন্তু দুইটা শঙ্কর অরবিটাল আছে, একটা শঙ্কর অরবিটাল আর একটা শঙ্কর অরবিটাল ওই পাশে হলো। তাহলে প্রতিটি কার্বনের যে দুটি শঙ্কর অরবিটাল আছে তার মধ্যে একটি শঙ্কর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমণের ফলে একটি এই যে সিসি সিগমা বন্ধন গঠন করছে। এই যে সিগমা বন্ধন, অর্থাৎ এই যে মাঝখানের সিগমা বন্ধনটা আমরা পেয়ে গেছি। আর অপর একটা যে শঙ্কর অরবিটাল আছে, এই যে অপর একটা করে শঙ্কর অরবিটাল আছে, সেটা কার সাথে যাবে? সেটা হলো হাইড্রোজেনের সাথে যাবে। তাহলে হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে যাবে। তাহলে এটা হলো হাইড্রোজেনের 1s1 এর সাথে যাবে, এটা হলো হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে যাবে। তাহলে প্রতিটি কার্বনের দুটি শঙ্কর অরবিটালের মধ্যে একটি শঙ্কর অরবিটাল হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে দুটি সিএই সিগমা বন্ধন গঠন করছে। এবার দেখো, এই কার্বনের ওয়াই আছে, দুইটা কার্বন কিন্তু, এই কার্বন আর এই কার্বন। এই কার্বনের একটা টুপি ওয়াই আছে, এটা হলো এই কার্বনের টুপি ওয়াই, এটা হলো এই কার্বনের টুপি ওয়াই। খেয়াল করো, আমরা যখন, দেখো আমরা যখন লেখচিত্র আঁকি, এই লেখচিত্র আঁকার সময় এইটাকে এক্স অক্ষ রাখি, এটাকে ওয়াই অক্ষ রাখি, আর এই জায়গাটায় রাখি কি জেড অক্ষটা, এরকম রাখি না?
তো ওই রকম নিয়মটা আমরা ফলো করতেছি। এটা হলো এই কার্বনের 2p y, এটা হলো এই কার্বনের 2p y। তাহলে এই কার্বনের 2p y আর ওই কার্বনের 2p y এর মধ্যে একটি পাই বন্ধন গঠন হবে পাশাপাশি অতিক্রমের ফলে। আচ্ছা, এই কার্বনের একটা 2pz আছে আর ওই কার্বনের একটা 2pz আছে। তাহলে জেড অক্ষ আমরা কিভাবে রাখি, একটু এইভাবে রাখি না হালাই। তাহলে এটা হলো জেড অক্ষ, হ্যাঁ, এই কার্বনের 2pz, এটা হলো এই কার্বনের 2pz, আর এই যে এই কার্বনের একটা 2pz, এদের মধ্যে আর একটা পাই বন্ধন গঠন হবে। এই যে আর একটা পাই বন্ধন গঠন হওয়ার মাধ্যমে আমাদের কি ঘটনা ঘটলো, এই যে দুইটা পাই বন্ধন পেয়ে গেলাম। জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, বুঝছো? তাহলে দেখো আমার গরু রচনা শেষ হয়ে গেছে। এখন এই যে গরু রচনা দেখে দেখে বলবো আমি যে গরুটার কালার কেমন, গরুটা হিষ্টপুষ্ট কিনা, গরুটার পেট মোটা কিনা, ঠিক আছে, এগুলো এখন বলবো। তাহলে এগুলো বলি। সাধারণ অবস্থায় কার্বন পরমাণু 1s2 2s2 2px1 2p1 2pz। উত্তেজিত অবস্থায় 2s থেকে একটি ইলেকট্রন 2pz অরবিটালে যায় এবং sp সংকরণ অবস্থায় যোজ্যতা স্তরের একটি s এবং একটি p অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুটি সংকর অরবিটাল 2ψ1 2ψ2 উৎপন্ন করে। এই দুটি সংকর অরবিটাল, এই দুটি সং- এই দুটি সংকর অরবিটাল, এভাবে বলবো, প্রতিটি কার্বনের এই দুটি সংকর অরবিটাল এর মধ্যে একটি সংকর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিক্রমণের ফলে একটি সিসি সিগমা বন্ধন গঠন করে এবং অপর সংকর অরবিটালটি হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে একটি সিএইচ, দুটি সিএইচ সিগমা বন্ধন গঠন করে। এ একটা করে, ও একটা করে। এমত অবস্থায় একটি কার্বনের 2p y এবং অপর কার্বনের অসংকরিত 2p y, একটি কার্বনের অসংকরিত 2p y এবং অপর কার্বনের অসংকরিত 2p y অরবিটালের মধ্যে পাশাপাশি অধিক্রমণের ফলে একটি পাই বন্ধন। এছাড়া একটি কার্বনের অসংকরিত 2pz অরবিটাল এবং অপর কার্বনের অসংকরিত 2pz অরবিটালের মধ্যে পাশাপাশি অধিক্রমণের ফলে আরেকটি পাই বন্ধন গঠন হয়ে ইথাইন অণুর গঠন সম্পন্ন হয়। জিনিসটা বুঝতে পারছো কিনা? এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে আমি একটা তোমাদের চিত্র দেখাই দিই। চিত্র, 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 চিত্র। দেখো, আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে একটা চিত্র আসছে। হয়ে গেল। এই যে এটা দেখছো, এই যে সংকর অরবিটাল, বড় করলাম। এই যে সিসি সিগমা মাঝখানেরটা হলো, এই যে এটা সিগমা, একটা সিগমা, সিগমা দুইটা লাল করে রাখছে। আর এই যে এটা হলো এই কার্বনের 2p y, আর এটা হলো এই কার্বনের 2p y। এটা হলো এই কার্বনের 2pz, আর এটা হলো এই কার্বনের 2pz। 2py এর মধ্যে একটি পাই বন্ধন, 2pz এর মধ্যে আরেকটা পাই বন্ধন। আর এই যে সিগমা বন্ধন দুইটার মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আর শঙ্কর আর অশঙ্করিত অরবিটালের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখানেও কিন্তু আগেরটার মতো শঙ্কর আর অশঙ্কর বললে পার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই বন্ধনগুলোর নাম একটু বলি এখন। বন্ধনগুলোর নাম একটু বলি। প্রথমত দেখো, এই মাঝখানে এই যে সিগমা, এই সিগমা, এই সিগমা বন্ধনটার নাম কি? একটা হলো সিসি। এই সিসি সিগমা বন্ধনটার নাম কি? এই কার্বনের এসপি, এই কার্বনের এসপি। তাহলে এটা হলো এসপি এসপি সিগমা। আচ্ছা, এই যে এই সিএইচ বন্ধনগুলোর নাম কি? এই কার্বনের এসপি আর এই হাইড্রোজেনের 1s1, তাহলে এসপি 1s1 সিগমা। আর এই যে 2p y পাই বন্ধন, তাহলে সিসি পাই আছে একটা, একটা সিসি পাই বন্ধনের নাম কি? যে 2p y, এই কার্বনের 2p y, ওই কার্বনের 2p y, 2p y পাই বন্ধন। আর একটা পাই বন্ধন কি হয়েছে? সিসি পাই, এই কার্বনের 2pz, ওই কার্বনের 2pz পাই বন্ধন। দেখো বন্ধনগুলোর নাম আমি বলছি। এই যে এইটা হলো 2p y 2p y পাই, এটা হলো 2pz 2pz পাই।
এই বন্ধনটার নাম হলো এই কার্বনের sp1s, এই কার্বনের sp1s। বুঝতে পারছো জিনিসগুলা? আশা করি আমার যে ক্লাসগুলো করে এগুলো যত ভালোভাবে বুঝতে পারবা, এগুলো যখন ক্লাসে পড়াবে তখন, যখন বন্ধুরা বুঝবে না তখন বুঝবে আমি তোমাদের কি শিখাই দিচ্ছি। ওকে, আজকের ক্লাসের পরে তোমাদের ভিডিওগুলো প্রাইভেট করে দিব। প্রথম 3-4টা ক্লাস আমি তোমাদের সবার দেখার সুযোগ করে দিচ্ছি। ওকে, এখন দেখো, এই হলো চিত্র। আর এই ইথাইন অণুর গঠন বর্ণনা, সাধারণ অবস্থায়, উত্তেজিত অবস্থায়, এখান থেকে দেখবা আমি যা যা বলছি তাই তাই লেখা আছে। এখানে আমি যা যা বলছি, সাধারণ উত্তেজিত অবস্থায় 2s থেকে একটি ইলেকট্রন 2p-z এ যায়, sp সংকরণ হচ্ছে যথাযথ স্তরে একটি s একটি p অরবিটাল নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে দুটি সমশক্তি সম্পন্ন অরবিটাল 2s1 2s2 উৎপন্ন করে এবং 2p-y 2p-z অরবিটালটি অসংকৃত থাকে। প্রতিটি কার্বনের দুটি সংকর অরবিটালের মধ্যে একটি সংকর অরবিটাল নিজেদের মধ্যে মুখোমুখি অধিকরণের ফলে একটি সিসি সিগমা এবং অপর সংকর অরবিটালে হাইড্রোজেনের 1s1 অরবিটালের সাথে মুখোমুখি অধিকরণের ফলে দুটি সিআই সিগমা বন্ধন গঠন করে। প্রতিটি কার্বনের দুটি সংকর অরবিটাল সরলরেখার মধ্যে 180 ডিগ্রি, ওই যে এদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি হবে সংকর অরবিটাল গুলোর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এরপরে যাও, এমতাবস্থায় একটি কার্বনের অসংকৃত 2p-y, এই জায়গাটায় একটু ফাঁকি দিছে, বুঝছো? এ বলছে কি, এই জায়গাটাই দেখো একটু কি করছে, কম্বাইন লিখছে। আমার কাছে জিজ্ঞাসা করছে স্যার কম্বাইন লিখলে কি হবে, আমি বলছি হয়, তবে ভালো হয় না। আমি যেভাবে বলি এই জায়গাটায় তুমি চাইলে এটা দিতে পারো, অথবা এভাবে দিতে পারো, এমত অবস্থায় একটি কার্বনের অসংকরিত 2p-y অপর কার্বনের অসংকরিত 2p-y অরবিটালের মধ্যে পাশাপাশি অধিকরণের ফলে একটি পাই বন্ধন, এবং একটি কার্বনের অসংকরিত 2p-z অপর কার্বনের অসংকরিত 2p-z অরবিটালের সাথে পাশাপাশি অধিকরণের ফলে আরেকটি পাই বন্ধন গঠন হয়। আর এই দুইটা জিনিসকেও কম্বাইন করছে কিভাবে, যে মত অবস্থায় একটি কার্বনের অসংকৃত 2p-y 2p-z অরবিটালের সাথে অপর কার্বনের অসংকৃত যথাক্রমে কথা উল্লেখ করছে। ও আবার আমাদের বলছে, এবার দেখাইছে যে আমি যথাক্রমে তো বলে দিছি, তার মানে কি এই 2p-y এর সাথে 2p-y যাবে আর 2p-z এর সাথে 2p-z যাবে। ঠিক আছে? তো এভাবে লিখলে সমস্যা না, যদি তুমি আমি যে কথাটা মুখে বলছি যদি ছাড়াই ছাড়াই লেখো তা ভালো হয়। যে এমত অবস্থায় একটি কার্বনের অসংকৃত 2p-y অপর কার্বনের অসংকৃত 2p-y অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণের ফলে একটি পাই বন্ধন, এবং একটি কার্বনের অসংকরিত 2p-z অপর কার্বনের অসংকরিত 2p-z অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণের ফলে আরেকটি সিসি পাই বন্ধন গঠনের মাধ্যমে ইথাইন অণুর গঠন সম্পন্ন হয়। আর যদি তুমি এটা দিতে চাও, কোনো ভুল নাই। তাহলে এই হলো আমাদের ফরম্যাট 1। যাদের লোন পেয়ার ইলেকট্রন নেই তাদের গরু রচনা শেষ। আমি গরু রচনা শুরু করছি, ফরম্যাট 1 শেষ। নেক্সট ক্লাস থেকে আমাদের ফরম্যাট 2 শুরু হবে। হ্যাঁ, ফরম্যাট 2 কি, যাদের এলপি ইলেকট্রন আছে, আচ্ছা এটা হলো ফরম্যাট 2, তাদের গরু রচনা। তো আজকে আমাদের গরু রচনা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তাদের গরু রচনা দিয়ে শুরু করব। ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে তোমাদের ভিডিওগুলো তোমাদের শুধু পাবলিক গ্রুপেই থাকবে, মানে পাবলিক না, প্রাইভেট গ্রুপ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না থাকলে আচ্ছা। আর যারা ভর্তি হয় নাই তারা ভর্তি হয়ে যেতে বলবা, আর ফ্রেন্ড থাকলে অবশ্যই রেফার করে দিবা। আজকের মতো তোমাদের ছুটি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থাকবে সবাই।